গত বছর সন্দীপনের দেওয়া বেলজিয়াম চকলেটের খালি বাক্সটা তাকিয়ে দেখল ডালিয়া। এখনো ওর শোবার ঘরের আলমারির মাথাতে রাখা আছে। রেড অ্যান্ড ইয়েলো গিফট বক্সটার সাথে একটা রেড ভেলভেটের হার্ট শেপিং পিলো ছিল। এখনো মনে পড়ে দিনটার কথা। সকালে কুরিয়ারে এসেছিল পার্সেলটা। ডালিয়া ভেবেছিল বাড়ির যেসব মান্থলি গ্রসারি বা বিউটি প্রোডাক্টস আসে সে সবই কিছু হবে। এক কোণেই পড়েছিল পার্সেল বক্সটা। তখনই হঠাৎ ফোন করে সন্দীপন। ঘুম জড়ানো গলায় বলে, গুড মর্নিং মাই ডল, চকলেটের স্পেশাল গিফট পৌঁছে গেছে তো? ডালিয়া অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, চকলেটের গিফট মানে? সন্দীপন আদুরে স্বরে বলেছিল, আমার ডলের চকলেট ফেভারিট না? সন্দীপন ওকে আদর করে ডল বলেই ডাকত। আর সত্যি ডালিয়া দেখতে ডলের থেকে কম কিছু তো নয়। পুতুলের মতো গোল চোখ, বড় বড় চোখের পাতা, ছোট্ট টিকালো নাক, গোলাপি ঠোঁট, লম্বা চুল, সরু কোমর, মোমের মতো চকচকে মসৃণ হাত পা। ডালিয়ার রূপ দেখে ওর সব বন্ধুরাই ওকে হিংসে করত। ডালিয়া ফোনটা রেখেই ছুটে গিয়েছিল পার্সেল খুলতে। রকমারি চকলেটে ভর্তি এই চকলেট বক্সটা বেরিয়েছিল পার্সেলের খাপ থেকে। সন্দীপন যে জানত ডালিয়ার চকলেট খুব প্রিয়। শুধুই কি চকলেট, এভাবেই শুধু লন্ডনে বসে সন্দীপন ডালিয়ার জন্য পাঠিয়ে দিত নানান উপহার। আর বছরে যে কয়েকবার ও ইন্ডিয়া আসতো, ডালিয়াকে একের পর এক সারপ্রাইজে ভরিয়ে দিত। সন্দীপনের সাথে গাড়িতে ঘুরে ঘুরে ও হয়রান হয়ে গেলেও সন্দীপন যেন থামতেই চাইতো না। এখানে লাঞ্চ, ওখানে ডিনার, ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, দক্ষিণেশ্বর, কিচ্ছু বাদ যেত না। ডালিয়ার বাড়িতেও তো কতবার এসেছে সন্দীপন। সব কিছু ঠিক থাকলে হয়তো সন্দীপনের কথা মতো সামনের ফাল্গুনেই একটা দিন দেখে ওদের চার হাত এক হয়ে যেত। আর তা না হলেও মোটে তো আর একটা বছর অপেক্ষা করতে হতো। ডালিয়া বলেছিল গ্রাজুয়েশনটা কমপ্লিট করেই ও বিয়েটা করবে। সন্দীপনেরই ধৈর্য ধরত না। ডালিয়াকে জড়িয়ে ধরে বলতো, এখনো এতদিন আমি থাকবো কি করে ডল? ডালিয়া বলতো, এত যে কল মেসেজ করি তোমাকে। সন্দীপন ডালিয়ার তুলোর মতো নরম গালে চুমু খেয়ে বলতো, তাতে কি তোমাকে এইভাবে পেতে পারি? তোমার গায়ের গন্ধ, শরীরের নেশা যে আমাকে মাতাল করে দেয়। আর কতদিন অত দূরে একা একা পড়ে থাকবো? বাবা মাও তো বিয়ে দিতে চাইছেন। সন্দীপনের চোখ দিয়ে ডালিয়া কতই না স্বপ্ন দেখেছিল। বাকিংহাম প্যালেস, ব্রিটিশ মিউজিয়াম, অক্সফোর্ড স্ট্রিট, হাইড পার্কে ঘোরা, একটা স্বপ্নের জীবনযাত্রা। চোখ দুটো জলে ভরে আসছিল ডালিয়ার। সন্দীপন তো ওকে এত ভালোবাসতো, তবে কেন সবকিছু এইভাবে পাল্টে গেল? ঘরের বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালেও ওরা নিজেকে দেখতে ইচ্ছেই করে না, বরং নিজের উপরে আঘাত করতে ইচ্ছে করে। মাত্র 2 বছর আগেও যখন ও কলেজে ভর্তি হলো, কলেজের বন্ধুরা ওকে ডালিয়া সুন্দরী বলে ডাকত। ছোটবেলায় স্কুলের বান্ধবীরা ওর প্রশংসা করে বলতো, ইস, ডালিয়া তোর মতো পারফেক্ট ফিগার যদি আমাদের হতো। আরাধনা ড্যান্স একাডেমির টপ ড্যান্সার ছিল ডালিয়া। ওর চোখের অভিব্যক্তি, হাতের মুদ্রা, শরীরের বিভঙ্গি এখনও ডান্স ফ্লোর কাঁপিয়ে দিতে পারে। কিন্তু মনটাই যে ভেঙে গেছে। ড্যান্সের শকুন্তলা ম্যামও ওর বদলে এখন রূপসাকেই লিড রোলে রাখছে। 2 বছরের মধ্যে যে ওর 10 কেজি ওজন বেড়ে যাবে, ও নিজেও কি ভেবেছিল? বরাবরই পারফেক্ট ফিগার শুনতে শুনতে এতটাই অভ্যস্ত হয়ে গেছিল, ওজনের দিকে কখনোই খেয়ালই করেনি ডালিয়া। ছোট থেকেই চকলেট, আইসক্রিম ওর টপ লিস্টে থাকতো। কলেজে ভর্তি হওয়ার পরে ফ্রেন্ড সার্কেলটাও বেড়েছিল। বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে বেশিরভাগ দিনই বিকেলের দিকে ফাস্টফুড খেয়ে ঘরে ফিরত। আসলে নতুন কলেজে অ্যাডমিশন, নতুন বন্ধু বান্ধব, নতুন জায়গাতে পড়াশোনা, নাচ, সন্দীপনের সাথে পরিচয়, প্রেম, রাত জেগে চ্যাটিং, এসবের মাঝে ওর জীবন ধারণে একটা পরিবর্তন এসেছিল। আর এসব কিছুর ফল যে 58 থেকে 70-এ গিয়ে দাঁড়াবে
কে জানতো? আয়নার ওপাশে মেয়েটার দিকে তাকিয়ে একসময় যে ডালিয়া ফ্লাইং কিস ছুড়ে দিয়ে আত্মসৌন্দর্যে মুগ্ধ হয়ে বলতো, তুই কেন এত সুন্দরী, সেই আজ বিরক্তির চোখে তাকায় আয়নার অন্য পাশে। মনে হয় যদি কোমরের পাশ থেকে বেড়ে যাওয়া মেদটা কেটে বাদ দিয়ে দিতে পারত। চেষ্টা তো অনেক করছে ডালিয়া, ডায়েটিশিয়ানের কথা মতো ডায়েট চার্ট অনুসারে খাওয়া দাওয়া, এক্সারসাইজ, যোগা ক্লাস, কিন্তু তেমন লাভ যে কেন হচ্ছে না। 3 মাস ধরে মাত্র 3.5 কেজির মতো ওজন কমাতে পেরেছে। ডালিয়ার মা মালিনী দেবী মেয়ের অস্থিরতা দেখে প্রায় বলেন, ধৈর্য রাখ ডালিয়া, নিশ্চয়ই কমবে। একদিনে কি হয়? এরকম অস্থির হয়ে বাচ্চাদের মতো কান্নাকাটি করলে চলে নাকি? ডালিয়া ওর মাকে কি করে বোঝাবে পুজোর সময় সন্দীপন ওকে দেখে কি বলেছে। গত বছরের মতো এবছরও পুজোতে সন্দীপনের সাথে কত জায়গা ঘোরার প্ল্যান করেছিল ডালিয়া। সন্দীপন এসেছিল ওর দলকে বাড়ি থেকেই উঠিয়ে নিয়ে যেতে। আসলে সন্দীপনের আসা যাওয়াটা নিয়ে ডালিয়ার বাড়িতেও কখনো অমত ছিল না। সন্দীপনের বাবার সাথে ডালিয়ার বাবা অমিয় সরকারের পুরনো একটা পরিচয়ও ছিল। তাছাড়া সন্দীপনের মতো সুপ্রতিষ্ঠিত এনআরআই জামাই পাওয়ার স্বপ্ন ডালিয়ার বাবা মাও দেখত। ডালিয়া এবারে লক্ষ্য করেছিল সন্দীপন ওকে দেখার পর থেকে যেন কিছু একটা ভাবছে। আগের মতো প্রাণখোলা হাসি, ওর দিকে নেশালু চোখে তাকানো, পাগলামিটা নেই। একটু পরে ড্রাইভ করতে করতে সন্দীপনই বলেছিল, তুমি কিন্তু নিজের খেয়াল রাখছো না ডল, এরকম বিশ্রীভাবে মোটা হয়। আই মিন হাউ ডল, এতটা কেয়ারলেস কি করে হলে? ডালিয়া যে বেশ কিছুটা ওয়েট গেইন করেছে সেটাও কয়েক মাস ধরে বুঝতে পারছিল, কিন্তু সন্দীপন যে তার জন্য এরকম রিয়্যাক্ট করবে ভাবেনি। ডালিয়া খুব সাধারণভাবেই বলেছিল, হ্যাঁ গো, পড়াশোনার এত চাপ, আর তুমি তো জানো এখন সেমিস্টার হয়ে। সন্দীপন ওর কথাকে অগ্রাহ্য করেই বলেছিল, কি প্রয়োজন অত কিছুর, ব্যাস নিজেকে মেনটেন করো। আই মিন যদি এখনই কাকিমা জেঠিমা টাইপ ফিগার করে ফেলো, দেন আমি তোমার সাথে আমার ফ্রেন্ড কলিগদের সবার ইন্ট্রোডিউস করাবো কি করে? ইউ ডিসঅ্যাপয়েন্ট মি ডল। পুজোর অষ্টমীতে সবুজ তসরের সাথে সেদিন সুন্দর একটা লাল ডিজাইন করা ব্লাউজ পরেছিল ডালিয়া, সাথে কেমিক্যাল বিটসের অর্নামেন্টস। সন্দীপনের কথা শুনে ওর ইচ্ছে করেছিল এক মুহূর্তে গাড়ি থেকে নেমে ছুটে বাড়ি চলে যেতে। 2 ঘন্টা ধরে যেটা সন্দীপনের জন্য সেজেছিল সেটা নষ্ট করে দিতে, কিন্তু কি যেন কারণে পারেনি। চুপচাপ পুতুলের মতো ওর গাড়িতে বসে সব সহ্য করেছিল। সন্দীপন বলে যাচ্ছিল, আমি কতটা প্রাউড ফিল করতাম তোমাকে নিয়ে। তোমার জন্য আমি কি করিনি ডল যে তুমি নিজেকে একটু মেনটেন করতে পারলে না? নিজেকে দেখেছো আয়নাতে? একবার মাত্র মিনমিনে স্বরে ডালিয়া বলার চেষ্টা করেছিল, আমি তো 2 মাস আগেই ছবি আপলোড করেছিলাম, তখন তো তুমি কিছু বলনি। সন্দীপন গাড়িটা ঘুরিয়ে সাইডে করে একটা জোর ব্রেক কষে দাঁড়িয়ে বলেছিল, মনে হয়েছিল বাট বিলিভ করতে পারিনি, কিন্তু সামনে থেকে দেখে আমি জাস্ট শকড। তুমি লাস্ট কবে ওয়েট করেছিলে ডল? ডালিয়া মাথাটা নিচু করে বলেছিল, গত বছর শীতকালে মনে হয়। ধমক দিয়েছিল সন্দীপন, হাউ, এতটা ইরেসপন্সিবল, এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি? ডালিয়ার চোখ দিয়ে জল ঝরতে শুরু করেছিল। ওর গোল গোল চোখে লাগানো কাজল আর চোখের পাতার মাস্কারাটা লেপটে যাচ্ছিল আইশ্যাডোর সাথে, তবুও থামেনি সন্দীপন। বকুনি দিয়ে বলেছিল, আমি আমার পুরনো ডলকে ফেরত চাই। ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করো, যোগা, জিম, এক্সারসাইজ, যেখানে ইচ্ছে যাও, আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট মাই ডল ব্যাক। বাধ্য পুতুলের মতো ঘাড় নেড়েছিল ডালিয়া। সন্দীপন একবারের জন্য বোঝার চেষ্টা করেনি ডালিয়ার চেহারা মোটা হয়ে গেলেও ওর হৃদযন্ত্রের ছন্দটা বদলায়নি। মনের চাওয়া পাওয়াগুলো একই আছে, শুধু নিজের চাহিদার ফরমাইশ ওর উপরে চাপিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করেছিল। সারা রাস্তা বলেছিল, আমার হাতে বেশি টাইম নেই ডল, কলেজ কমপ্লিট করার আগে চেহারাটা ঠিক করো। ইস, কি করেছো নিজেকে? একবারও ভাবলে না তুমি সন্দীপন চক্রবর্তীর বউ হবে? সন্দীপনের প্রত্যেক কথাতে রক্তাক্ত হয়েছিল ডালিয়ার ভিতরটা, তবুও মুখ খুলে কিছু বলতে পারেনি।
যেহেতু ওর সবটাই সন্দীপনের, তাই ওর আরও বেশি খেয়াল রাখা উচিত ছিল নিজের। দায়সারাভাবে দু একটা জায়গাতে ঠাকুর দেখে ওকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছিল সন্দীপন। ডালিয়া ঘরে ঢুকতেই মালিনী দেবী জিজ্ঞাসা করেছিলেন, সন্দীপন ঘরে এলো না, কচুরি, ছোলার ডাল, আলুর দম, কত কিছু রান্না করলাম আমি। একবার ফুপিয়ে উঠেও কান্নাটা কোনোভাবে আটকে নিয়ে ডালিয়া উত্তর দিয়েছিল, ওর অনেক কাজ আছে মা, পরে আসবে। অবশ্য সেই শেষ। তারপর থেকে ডালিয়াদের বাড়ি আসা তো দূর, ডালিয়ার সাথে দেখা অবধি করেনি। সন্দীপন ফিরে গেছিল লন্ডন। মাঝে একবার ক্রিসমাসের সময় এলেও ডালিয়ার সাথে দেখা না করেই বলেছিল, যা বলেছি আগে করো, দেখা করার জন্য তো সারা জীবন পড়ে আছে। দরজা বন্ধ করে ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে ডালিয়া শুধু ভেবেছিল কেন ওর জীবনে সব কিছু এইভাবে ওলট পালট হয়ে গেল। আয়নার দিকে তাকিয়ে ভেবেছিল, ও কি সত্যিই এতটা বিশ্রী হয়ে গেছে? যেই ডালিয়া নাচতে এত ভালোবাসত, সেই যেন নাচের তালে আত্মবিশ্বাসটাও হারিয়ে ফেলেছিল। ভাবনার অতল তলে হারিয়ে গিয়ে ভুল হতো ওর পায়ের ছন্দ। শকুন্তলা ম্যাম ও বাধ্য হয়ে সমস্ত নাচের অনুষ্ঠানে রূপসাকে লিড রোলে এনে ডালিয়াকে পাশে সরিয়ে দিলেন। ডালিয়ার মনে বদ্ধমূল ধারণা তৈরি হলো, ওর মধ্যে সেই আকর্ষণ, জেল্লা, সৌন্দর্য আর নেই। ডালিয়া মোটা হয়ে গেছে, নাচতে গেলে ওর পেটের পাশে কোমরের ভাঁজে অতিরিক্ত মেদ উকি দেয়। গাল দুটো ফুলে গেছে। সন্দীপনের কথা মতো ওকে বিশ্রী দেখতে লাগে এখন। বাড়িতে জেদ করেই এক প্রকার নামী ডায়েটিশিয়ানের কাছে যোগাযোগ করে ডালিয়া। হাজার হাজার টাকা খরচ করে ডায়েট চার্টের জন্য। অমিয় সরকার বুঝতে পারেন ওনার মেয়েটা দিন দিন কেমনই পাল্টে যাচ্ছে। অনেকবার উনি বোঝাবার চেষ্টাও করেছিলেন, চেহারাতে কি এসে যায়, মোটা রোগা এসব তো বয়সের নিয়ম, বয়সের ছাপ চেহারায় পড়বে না তা কি হয়? মানতে চায়নি ডালিয়া। অমিয় বাবুর যেই মেয়ে একবেলা না খেয়ে থাকতে পারতো না, সেই দিনের পর দিন স্যুপ, ফ্রুট জুস খেয়ে থেকে যায়। মুখে শুধু একটাই বুলি, আমাকে রোগা হতে হবে পাপা, পুরনো ডল হতে হবে। অমিয় সরকার মেয়ের এই অস্থিরতা দেখে অনুমান করেছিলেন সন্দীপনের সাথেই একটা কিছু হয়েছে। বড় একটা রোগ শরীরে বাঁধিয়ে না বসে, সেই ভয়েই আরও বেশি করে উনি মেয়েকে যোগা সেন্টারে ভর্তি করেছিলেন। ডালিয়াকে বুঝিয়েছিলেন, যোগার মাধ্যমে শরীরের ওজন যেমন কমবে, মনের অস্থিরতাও কম হবে, মাথা ঠান্ডা থাকবে, শান্তভাবে পড়াশোনায় মন দিতে পারবে। ডালিয়ার মাথায় পরের কথাগুলো না ঢুকলেও প্রথমে এটা ভেবেও রাজি হয়ে গিয়েছিল। আর সেই থেকে সপ্তাহে 3 দিন স্বামী বিবেকানন্দ যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টারে যায়। শরীরের মধ্যে খুব একটা পরিবর্তন অনুভব করতে না পারলেও এই 2 মাসেই মনের অস্থিরতা যে অনেকটাই কম হয়েছে নিজেই অনুভব করতে পারে ডালিয়া। যোগা সেন্টারের প্রধান নীলেশ স্যার বলেন, দীর্ঘদিনের অধ্যাবসায় নিশ্চয়ই সুফল দেবে, তবে ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যেতে হবে। এই তো কিছুদিন আগে অবধি যখন ডালিয়া সন্দীপনকে বারবার কল করেও পেত না, মেসেজ করেও রিপ্লাই আসতো না, কেমনই একটা অস্থির লাগতো, দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করতো, নিজেকে আঘাত দিতে মন চাইতো। কিন্তু এখন তো সেরকম হয় না। প্রতিদিন নীলেশ স্যারের শেখানো মতো কয়েকটা যোগব্যায়াম অভ্যেস করে সকালে সন্ধ্যাতে, তারপরে 20 মিনিট থেকে আধ ঘন্টা ধ্যান, গভীরভাবে শ্বাস নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়া, ওম শব্দের মধ্যে পুরো মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা। আর তারপরে সত্যি ডালিয়া অনেকটা ভালো অনুভব করে। নীলেশ স্যারকে ও সন্দীপনের ব্যাপারে সব কিছুই বলেছে। নীলেশ স্যারের মধ্যে সত্যি বন্ধু হয়ে উঠবার একটা ক্ষমতা আছে। খুব সহজেই উনি ওনার ছাত্রছাত্রীদের সাথে মিশে যেতে পারেন, আবার প্রয়োজনে বকুনিও দিতে পারেন। ডালিয়া বলেছে কিভাবে একটা নাচের অনুষ্ঠানে আলাপ হয়েছিল সন্দীপনের সাথে। তখন ডালিয়া সবে উচ্চ মাধ্যমিক দেবে। সন্দীপনের বাড়ি কলকাতাতে হলেও তখন ওর পোস্টিং ছিল হায়দ্রাবাদে। কলকাতা এলেই ওরা লুকিয়ে দেখা করত। তারপরে একটা সময় বাড়িতে যখন জানতে পারে, তখন সন্দীপন পাড়ি দিয়েছে সুদূর লন্ডনে। অমিয় সরকার খবরাখবর নেন সন্দীপনের পরিবারের।
জানতে পারেন সন্দীপনের বাবা অমিয়বাবুর পূর্ব পরিচিত। দুই বাড়ির কারোরই ওদের সম্পর্কটা নিয়ে আর আপত্তি ছিল না। সন্দীপন কলকাতায় এলেই ডালিয়াকে ওর বাড়ি থেকে বেড়াতে নিয়ে যেত। স্বপ্নের মতো কাটছিল ওর দিনগুলো। লন্ডনে গিয়ে ওরা একসাথে কিভাবে থাকবে, কোথায় কোথায় ঘুরবে, সেই সব ইচ্ছে সাজাতেই ব্যস্ত ছিল। সারা রাত জুড়ে চ্যাট, কথা বলা নিজের ছন্দে আবর্তিত হচ্ছিল ওদের রাত দিন। উপহারে ভরা হচ্ছিল ডালিয়ার ডালি। আর তখনই হঠাৎ 2 বছরের মাথাতে এরকম ছন্দপতন। সন্দীপন শেষবার দেখা করে যাওয়ার পরে সত্যি যেন কেমন বদলে গেছে। ডালিয়ার প্রতি আগের সেই ক্রেজিনেসটা নেই। ডালিয়া নীলেশকে জিজ্ঞাসা করেছিল, কখন আমি আবার আগের ডল হয়ে উঠতে পারবো স্যার? নীলেশ স্যার হেসে বলেছিলেন, ডল মানে তো পুতুল। সন্দীপনের ঘরের পুতুল হয়ে কাটানোর চেয়ে ডালিয়া হয়ে প্রকৃতির সাথে মিলেমিশে কাটানো ভালো নয় কি? ডালিয়া গাল দুটো ফুলিয়ে বাচ্চা মেয়ের মতো অভিমান করে বলেছিল, আপনাকে এজন্যই কিছু বলতে ইচ্ছে করে না। নীলেশ স্যার শুধুই হেসেছিলেন। নীলেশ স্যারের বয়স প্রায় 40, বিয়ে করেননি। যোগা ক্লাসের কয়েকজন দিদিকে ডালিয়া বলতে শুনেছে উনিও নাকি আগে কাউকে ভালোবাসতেন। তার বিয়ে হয়ে যাওয়ার পরে এসব যোগা ধ্যান নিয়ে আছেন। স্বামী বিবেকানন্দ যোগা অ্যান্ড মেডিটেশনের ফাউন্ডার উনি নিজেই। অদ্ভুত ধরনের মানুষ এই নীলেশ স্যার। ডালিয়ার মাঝে মাঝে তো খুব রাগ হয় স্যারের উপরে। ইচ্ছে করে ব্যক্তিগত কোনো ব্যাপার আর শেয়ারই করবে না, কিন্তু পরের দিনই সন্দীপনকে নিয়ে যখন মন খারাপ করে তখন সবচেয়ে আগে নীলেশ স্যারকেই গিয়ে সবটা বলতে ইচ্ছে করে। মানুষটার মধ্যে এমন কিছু আছে যেটা সামনের জনের মনের মধ্যে চলা আলোড়নকে মুহূর্তের মধ্যে শান্ত করে দিতে পারে। ফাইনাল সেমিস্টার চলছে বলে ডালিয়াকে এই কয়েক মাস সপ্তাহে 2-1 দিন করেই আসতে বলেছেন নীলেশ স্যার। তবে প্রতিদিন নিয়ম করে বাড়িতে যোগা অনুশীলন যেন জারি থাকে সেই কথাও বলে দিয়েছেন। আজ চকলেট ডে। পুজোর পরের থেকে প্রায় 4 মাস হয়ে গেল একটা চকলেটও আর দাঁতে কাটেনি ডালিয়া। অথচ ডালিয়া যে কীরকম লেভেলের চকলেট লাভার ছিল তা শুধুমাত্র ওর বাবা মা নয়, ক্লাসের বন্ধুরাও জানতো। ছোটবেলায় ও তো এত চকলেট খেত যে পোকাতেই ওর অর্ধেক দাঁত খেয়ে নিয়েছিল। ভাগ্যিস পরে আবার নতুন দাঁত গজিয়েছিল, না হলে হয়তো এখনো ফোকলা রয়ে যেত। মাঝে মাঝে পুরনো কথা ভেবে ওর কেমনই হাসি পেয়ে যায়। সন্দীপন যতবার ওর সাথে দেখা করতে আসতো হাতে নিয়ে আসতো বড় ডার্ক চকোলেট, না হলে মিল্ক চকলেট। ও তখন বলতো, এত চকলেট খেলে আমি ফোকলা হয়ে যাব তো? সন্দীপন হাসতে হাসতে বলতো, ফোকলা হলেও তুমি আমারই ডল থাকবে। এখন ডালিয়ার মনে হয় এসব শুধু কথার কথা ছিল। সামান্য ওর মোটা হয়ে যাওয়াই মেনে নিতে পারল না সন্দীপন। আর এসব ফিল্মি ডায়লগ মনে পড়ে। একটা সময় সন্দীপন নিজের মুখের থেকে চকলেট নিয়ে ভরে দিত ওর মুখে। তারপরে ওদের ঠোঁট দুটো এক হয়ে যেত একে অপরের সাথে। চোখ বন্ধ করে অনুভব করত ডালিয়া ওর 19শে জীবনের সেই শিহরণ, শরীরের মাদকতা। আজ তো সবই অতীত। 3 দিন অপেক্ষার পরে হয়তো একটা কল আসে সন্দীপনের। রুটিন কিছু কথা জিজ্ঞেস করে। এক্সারসাইজ কেমন চলছে? ডায়েট চার্ট মেনটেন করছো? ওয়েট কতটা লস হলো? সন্দীপনের কথাগুলো আজকাল বড্ড একঘেয়ে লাগে ডালিয়ার। এই তো কদিন আগে লন্ডনের একটা নাইট পার্টি থেকে এলিনা বলে বাদামি চুলের একটা মেয়ে ছবি আপলোড করেছিল। সন্দীপনের সাথে বেশ ঘনিষ্ঠভাবে নেওয়া কিছু সেলফি, কিছু অন্তরঙ্গ নাচের স্টেপ। ডালিয়া মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসাও করেছিল সন্দীপনকে। ও হেসে উত্তর দিয়েছিল, কলিগ কাম ফ্রেন্ড। আরে এরকম তো অনেকেই আছে। তুমি দিন দিন কেমনই ঠাকুমা গোছের কথা বলছো। মনে মনে হেসে ডালিয়া বলেছিল, কাকিমা জেঠিমা থেকে ঠাকুমা। প্রমোশন না ডিমোশন কি ভাববো? কথাটার ভিতরে লুকিয়ে থাকা ডালিয়ার যন্ত্রণাটা বোঝার চেষ্টা না করেই হো হো করে হেসে উঠেছিল সন্দীপন। আজকেও যোগা অভ্যেসের পরে সামান্য কিছু স্যালাড খেয়ে ফেসবুকটা লগ ইন করেছিল ডালিয়া। চকলেট ডে উপলক্ষে ওর অনেক বন্ধুই প্রচুর চকলেট, কুকিজ, গিফটের ছবি আপলোড করেছে। সাথে ক্যাপশন, গিফট ফ্রম মাই হাবি, গিফট ফ্রম মাই উড বি।
ডালিয়া ভাবছিল, ঠিক 1 বছর আগেও নিজেও তো এইভাবেই সন্দীপনের দেওয়া প্রতিটা উপহার যত্ন করে ছবি তুলে আপলোড করত। কখনো বিদেশি পারফিউম, কখনো এক্সক্লুসিভ ডিজাইনার হাতঘড়ি, কখনো চকলেট আর আজ আনমনে হাসির সাথে দীর্ঘ নিঃশ্বাসটা বেরিয়ে এলো। ফোন স্ক্রিনে ভেসে উঠল নীলেশ স্যার কলিং লেখাটা। গতকাল সন্ধে নীলেশ স্যারের সাথে একচোট ঝগড়া করে বাড়ি এসেছে ডালিয়া। ডালিয়া বলতে গিয়েছিল, স্যার এত হার্ডওয়ার্কের পরে অনলি 4 কেজি লস কেন? নীলেশ স্যার মুখে এক চিলতে হাসি নিয়ে বলেছিলেন, কারণ তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমি চাই না তুমি ওই বিদেশি পাঠাটার কাছে পুতুল হয়ে ফেরত যাও। ব্যাস, অমনি মুখ ভারী করে দুমদাম পা ফেলে ঘরে চলে এসেছিল ডালিয়া। নীলেশ স্যার কল করছে দেখেই ওর মনে হলো নিশ্চিত কালকের জন্যই কিছু বলবেন। ফোনটা রিসিভ করতেই নীলেশ স্যার ওপাশ থেকে বললেন, ব্রেকফাস্ট হয়ে গেছে ডালিয়া? গতকালের কথাটা যে ও ভোলেনি সেটা বুঝিয়ে দিতেই রাগী স্বরে বলল, নীলেশ আবারও বললেন, আজ তো ছুটির দিন, ফাঁকা থাকলে আসতে পারো, আমরা চকলেট ডে সেলিব্রেট করতে বেরোচ্ছি। ডালিয়া আরও বেশি রাগ দেখিয়ে বলল, স্যার আপনি তো জানেন আমি চকলেট কত ভালোবাসতাম, আর এখন খাওয়া চলে না বলে লোভ দেখাচ্ছেন। হাসতে হাসতে নীলেশ বললেন, তুমি সত্যিই ভীষণ হ্যাংলা তো। চকলেট ডে সেলিব্রেশন মানে সবসময় কি নিজেরই চকলেট খাওয়া? এলে তো জানতে পারতে সেলিব্রেশনের মানে কি। দাঁতে দাঁত চেপে ডালিয়া বলল, কি আমি হ্যাংলা? নীলেশ স্যার ফোনটা রাখার আগে বললেন, শুধু হ্যাংলা নাও, ভীষণ স্বার্থপর। সব কিছুতেই নিজের কথাটা আগে ভেবে নাও। আসার হলে এসো, 10টার মধ্যে বেরিয়ে যাব আমরা। আরও কিছু বলতো হয়তো ডালিয়া, তার আগেই কানে ফোন কেটে যাওয়ার 3টে বিপ শুনতে পেল। মনে হলো নীলেশ স্যার বলছেন, স্বার্থপর স্বার্থপর স্বার্থপর। রাগে ফুঁসতে ফুঁসতেই যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টারে হাজির হলো ডালিয়া। এসেই দেখলো জার ভর্তি সব চকলেট গাড়িতে তুলছে নীলেশ স্যার, সন্ধ্যাদি, কুন্তল দ্বারা। নীলেশ স্যারের দিকে এক পলক তাকিয়ে দেখেই মুখটা ঘুরিয়ে নিয়ে কুন্তলকে জিজ্ঞাসা করলো ডালিয়া, কোথায় যাচ্ছ আজ? এত তোড়জোড়, পিকনিক টিকনিক হচ্ছে নাকি? কুন্তল হাসতে হাসতে বলল, তা পিকনিকই বটে, তুমিও চলো না, দেখতে পাবে। ওদের গাড়িটা ছুটে যাচ্ছিল কলকাতার বড় বড় রাস্তা, ওভারব্রিজ ছাড়িয়ে অনেক দূরে। একটা ময়লা জায়গাতে গাড়ি গিয়ে থামতেই ডালিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এখানে কি হবে? নীলেশ স্যার 1 জার চকোলেট ওর দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে বস্তিটা দেখছো, ওখানে অনেক বাচ্চা, বৃদ্ধ, দুস্থ মানুষ আছেন। আমরা মাঝে মাঝেই আসি, ওদের জন্য চকলেট, ফল, জামাকাপড় যখন যা পারি সাধ্যের মধ্যে সাহায্য করি। ডালিয়া আরও বেশি অবাক হয়ে বলল, কিন্তু স্যার তাহলে আমাকে কেন আসতে বললেন? কুন্তল ফাজিল হেসে বলল, আরে ডালিয়া, স্যার বললেন ওরা আমাদের তো প্রায়ই দেখে, তোমার মতো সুন্দরী দেখলে হয়তো চকলেটের স্বাদটা বেশি মিষ্টি পাবে। রাগে যে ডালিয়ার নাকের পাটাটা ফুলে উঠছিল, কপালে ভাঁজ পড়ছিল, সেটা সন্ধ্যা দিয়েও দেখতে পেল। ওকে শান্ত করতেই সন্ধ্যা বলল, এসব ভাবনা নীলেশদার মাথা থেকেই আসে। আমরা তো নিজের সংসারের বাইরে আর কিছু করার কথা ভাবতেই পারি না। উনি যে একটা সেন্টার চালিয়ে এত কিছু কিভাবে ম্যানেজ করছেন, আমরাও আশ্চর্য হয়ে যাই। নীলেশ স্যার সাথে সাথে বললেন, কি যে সব বলো তোমরা, চলো তো। ওদের কথা বলতে বলতেই গাড়ি দেখে ভিড় জমিয়ে দেয় বেশ কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলে, কেউ অর্ধ উলঙ্গ, কেউ আবার পুরো বিবস্ত্র। কারো নাক দিয়ে কফ ঝরছে, কারো চেহারা দেখেই বোঝা যাচ্ছে অপুষ্টিতে ভুগছে। গাড়ির জানালা দিয়েই দেখতে পেল ডালিয়া একজন লোক এক হাতে লাঠি নিয়ে একটা পা টেনে টেনে আসছে, আর কথা না বাড়িয়ে ওদের জন্য নিয়ে আসা চকলেট, বিস্কুটের প্যাকেটগুলো একে একে নিজের হাতেই বিলি করতে লাগলো ডালিয়া। মোটামুটিভাবে স্টেশন ধারের বস্তি, বড় রাস্তার পাশে ফুটপাত, বড় বড় ফ্ল্যাট বিল্ডিংয়ের পাশে ঝুপড়ি বস্তি ধরেই ওদের গাড়িটা চকলেট দিতে দিতে এগিয়ে চলল। সবচেয়ে আশ্চর্যটা তখনও দেখতে বাকি ছিল ডালিয়ার। ফেরার পথে
একটা ফুটপাতের ধারের বস্তিতে একজন বয়স্ক লোকের কাঁধে চেপে একটা মেয়েকে আসতে দেখল। সামনে আসতেই বুঝতে পারল মেয়েটার মুখটা বীভৎসভাবে পোড়া, পা দুটো সম্ভবত পুড়ে বেঁকে গেছে। ডালিয়া তো দেখেই চমকে উঠল। একটা চোখে যে মেয়েটা দেখতেও পায় না সেটাও বুঝতে পারছিল ডালিয়া। ক্যাডবেরিটা হাতে ধরেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়ে গেল। ওকে দেবার যেন সাহসী হচ্ছিল না। মেয়েটাই ফট করে ওর হাত থেকে ক্যাডবেরিটা নিয়ে নিল। লোকটা বড় একটা সেলাম ঠুকে মেয়েটাকে যেভাবে কাঁধে নিয়ে এসেছিল সেভাবেই নিয়ে চলে গেল। যতদূর দেখা যায় হাঁ করে অন্যমনস্ক হয়ে ওদেরকে দেখতে লাগলো ডালিয়া। নীলেশ পাশে গিয়ে বলল, সৌন্দর্য কি আর বাইরের আকারটার নাম? ভিতরটা দেখার মতো চোখ সন্দীপনদের থাকে না। এবার আর আশা করি মরীচিকার পিছনে ছুটবে না। একটা কথা জানবে ডালিয়া, যা আছে অনেকের থেকে বেশিই আছে। আর নিজের উপরে আত্মবিশ্বাস রাখলে সত্যিকারের সৌন্দর্যকে ঠিক ছুঁতে পারবে। এসব বাহ্যিক চেহারার গঠন, গায়ের রং, রূপ ভীষণ মেকি, কোনোটাই চিরস্থায়ী নয়। ফেরার পথে আর বেশি কথা বলেনি ডালিয়া। কি যেন ভাবছিল আপন মনে। নীলেশ স্যার ওর পাশেই বসেছিল। একবার আনমনে জিজ্ঞাসা করলো ডালিয়া, আচ্ছা স্যার, আমি যদি আগের দল হয়ে উঠি, চিরদিন যে একই রকম থাকবো তা তো নাও হতে পারে। তখন কি করবে সন্দীপন? আমাকে ছেড়ে চলে যাবে, নাকি এই লোকটার মতো বয়ে নিয়ে বেড়াবে? নীলেশ হেসে বলল, কে বলল লোকটা বয়ে নিয়ে বেড়াচ্ছে? কিছুদিন আগেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা কম্বল বিতরণ করতে এখানে এসেছিলাম। মেয়েটা তো ওনার মেয়ে। ভালোবেসে কাঁধে তুলে নিয়ে ঘোরা আর বয়ে বেড়ানোর তফাৎটা যেদিন তুমি বুঝে যাবে সেদিন সন্দীপনকেও চিনে যাবে। আজকের সারাটা দিন যে ডালিয়ার মনে অনেক কিছু উথাল পাথাল করেছে সেটা ওর চোখ দেখে বুঝতে পারছিলেন নীলেশ। যোগা সেন্টারে ফিরে এসে গাড়ি থেকে নেমে নীলেশ সব গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেলে ডালিয়া চলেই যাচ্ছিল। হঠাৎ কি যেন মনে করে ফিরে এসে নীলেশকে প্রণাম করে বলল, থ্যাংক ইউ স্যার, ইউ জাস্ট গিভ মি দ্য বেস্ট চকলেট ডে অফ মাই লাইফ। ঠিকই বলেছিলেন আপনি। চকলেট ডে মানে শুধু নিজের চকলেট খাওয়া নয়, অন্যের হাতে চকলেট দেওয়াতেই এই দিনটার সার্থকতা। প্রকৃত সেলিব্রেশন এটাই। নীলেশ ডালিয়ার মাথাতে হাত রেখে বললেন, ডালিয়া, নিজের মতো বাঁচো। বাগানের প্রতিটা ফুল আলাদা। কেউ যেমন কারো মতো হতে পারে না, তেমন হওয়ার চেষ্টাটাও ভুল। ডল না, শুধু ডালিয়া হয়ে বাঁচো। হাঁ করে ডালিয়া তাকিয়ে রইল নীলেশের চোখ দুটোর দিকে। কি অসীম শক্তির আধার যেন ওই চোখ দুটোর গভীরে। এত কাছে থেকেও যেন মানুষটাকে বোঝা সত্যিই কঠিন। একটা ছোট্ট চকলেট ডালিয়ার দিকে বাড়িয়ে নীলেশ আবারও বললেন, আর একতরফা এভাবে স্যাক্রিফাইস করো না। নিজেকে ভালোবাসো, নিজের ভালো লাগাকে ভালোবাসো। হ্যাপি চকলেট ডে। সন্দীপন বারবার ফোন করাতে বাধ্য হই ফোনটা রিসিভ করলো ডালিয়া। সন্দীপন ওপাশ থেকে এক নাগারে বলে চলেছে, ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ, ইউ গিভ মি ডল। তুমি ডান্স অ্যান্ড জোশের ফিনালেতে, আই মিন কিভাবে? প্রায় 6 মাস কেটে গেছে। সন্দীপনের সাথে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না ডালিয়ার। সন্দীপন তো এমনিতেই ফোন করতে চাইতো না। আর সেই চকলেট ডের পরে ডালিয়ারও আর ইচ্ছে করেনি অযাচিতভাবে ফোন করে কথা বলতে। বরং তারপর থেকে প্রতিটা দিন নীলেশ স্যারের কথা মতো একটু একটু করেও আবিষ্কার করেছে নিজেকে, নিজের অন্তরের সৌন্দর্যকে, যেটা চেহারার মাপকাঠিতে মাপা যায় না। ডালিয়া খুব শান্ত গলাতে বলল, ও, তুমি এতদিনে জানলে? ডান্স অ্যান্ড জোশের অডিশন তো 4 মাস আগেই হয়েছিল। সন্দীপন মুগ্ধ গলায় বলে যাচ্ছিল। না মানে আমি তো আজই জাস্ট নিউজে দেখলাম। সরি, আসলে কয়েক মাস প্রজেক্টের কাজে এত বিজি ছিলাম। এই শোনো না, আমি নেক্সট উইকেই কলকাতা আসছি। ভাবছি এবার ফাইনালি আমাদের এনগেজমেন্টটা সেরেই আসবো, কি বলো? ডালিয়ার ওপাশ থেকে একটা ব্যঙ্গাত্মক হাসি শুনতে পেল সন্দীপন। অবশ্য সন্দীপনের মতো ছেলেদের গায়ে যে লজ্জা বলে কিছু থাকে না সেটা এতদিনে বুঝে গেছে ডালিয়া। সন্দীপন আবার বলতে লাগলো, জানো, আমি তো তোমার ওই প্রোগ্রামের ভিডিওটা দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। কত বদলে গেছো তুমি। আই মিন,
তোমার ফিগার, গ্ল্যামার, উফ, ভাবতেই পারছি না তুমি আমার ডল। এপাশ থেকে ডালিয়া এবার বেশ কেটে কেটে শব্দগুলো উচ্চারণ করলো। ডল? রিয়েলি সন্দীপন? কিন্তু আমি তো তোমার ডল হয়ে থাকতে চাই না, আমি ডালিয়া হয়ে থাকতে চাই, বাঁচতে চাই আমি নিজের ছন্দে, নিজের মতো, এই প্রকৃতির রূপে রঙে, সত্যিকারের সৌন্দর্যে মিলেমিশে। সন্দীপন যে বেশ দমে গেছে সেটা ফোনের এপাশ থেকে অনুধাবন করতে পারছিল ডালিয়া। সন্দীপন বিড়বিড় করে বলল, আর আমি? ডালিয়া ওপাশ থেকে হাসতে হাসতে বলল, তোমাকে আমি মনে রাখবো সন্দীপন, মনে রাখবো এমন একজনকে যে আমাকে পুতুল করতে চেয়েছিল বলেই না আমি মানুষ হওয়ার স্বাধীনতা পেয়েছি, নিজের শর্তে বাঁচতে শিখেছি। ভালো থেকো। মঞ্চের উপরে তখন পুরস্কার নিতে ডাকছে ডান্স অ্যান্ড জোশের বিজয়িনী ডালিয়া সরকারকে। ডেয়ারি মিল্ক চকলেটের শেষটুকু খেয়ে হালকা একটু হেসে আয়নার সামনে নিজেকে একবার দেখে নিয়ে ডালিয়া এগিয়ে গেল পুরস্কারের দিকে। ওর আত্মবিশ্বাসী চোখ দুটো বলে দিচ্ছে ও আজ আর কারো সাজানো ডল নয়, ও নিজের ছন্দে, নিজের শর্তে, নিজের মহিমায় বাঁচা ডালিয়া। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।